বাবা মা কাকু কাকিমা এগুলো বলা শেখায় আমাদের মায়েরা। মনে রাখবেন, সমাজ তৈরি হয় মেয়ে থেকে। এটা জেন্ডার কোনো ডিফারেন্সিয়েশন নয়, এটা আমি হলফ করে বলতে পারি। এইটুকু বিদ্যা বুদ্ধি যাদের নেই তারা মূর্খ, তাদের কান কালা আছে, তাদের কানে আওয়াজটা পৌঁছাবে না, তাদেরকে আমি আলাদা জাতি হিসেবে তৈরি করে দিচ্ছি। এটুকু বেসিক আমরা কথা বলা শিখি মায়ের কাছ থেকে, আমরা কথা বলা শিখি মেয়ের কাছ থেকে। আমি তো জন্ম নেওয়ার কথা বাদই দিলাম। এই সমাজে যদি পরিষ্কার করতে হয়, এই সমাজ যদি সুন্দর করতে হয়, এই সমাজ যদি মানবতায় ভরিয়ে তুলতে হয়, তাহলে নারী এবং শিক্ষা এই দুটোকে যদি কম্বাইন আমরা না করতে পারি, তাহলে আমরা অন্যকে কি বলবো সে পরের কথা। আমরা রোজ আয়নাতে যে মানুষটাকে দেখি, আমাদের নিজেদেরকে দেখি, এই নিজেদেরকে আমরা কি উত্তর দেব? সমাজের জন্য আমরা কি করেছি? যখন নারী এবং শিক্ষা এই দুটো জিনিসের উপরে সমাজে বারবার আঘাত হেনে যাচ্ছে, তখন আমরা উৎসব করছি। এই উত্তরটা আমরা দেব? আমরা নিজেদের কাছে এই উত্তরটা দেব? উৎসবের তালবেশ লাগিয়ে দিলে যে উৎসব হয়, ওই উৎসব আমরা যুগে যুগে দেখেছি, মধ্যযুগ থেকে দেখে আসছি, ইতিহাসে পড়েছি, ইতিহাস থেকে এগুলো সাক্ষী আছে। ওই উৎসবটাতে ওই নারীদেরকে আত্মরাত করতে হতো, ওই আমার মা বোনদেরকে কষ্ট পেতে হতো। 1820 সালে আমাদের মহামানব একজন জন্মগ্রহণ করেছিলেন, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি আমাদের চোখ খুলে দেখিয়ে গিয়েছিলেন। তখনও সতীদাহ প্রথা ছিল, তখনও উৎসব হতো। এখন যেমন ফরমান জারি করে আপনারা বলছেন 5 জনের বেশি গ্যাদারিং হবে না, আমার তো মনে হচ্ছে ওই 5 জন ওই মধ্যযুগীয় উৎসব করত। 4 জন কাঁধে করে নিয়ে যেত আর 1 জন খই ছড়াতো। আপনারা কি ওই উৎসব ফিরিয়ে আনার কথা বলছেন? ওই মধ্যযুগীয় উৎসব, উৎসবের দন্তের সাথে আমাদের প্রবলেম নেই। ওই উৎসবে আমরা সবাই করি, উৎসবের আনন্দ সবাই চায়। কিন্তু আজকের উৎসবটা ওই দন্তেশ্বরলা উৎসব লাগছে না। একদিকে কিছু জন প্যান্ডেলে প্যান্ডেলে ফিতে কাটছে, আর আরেকদিকে আমাদের ওই 10 বছরের বোনের পোস্টমর্টম করার জন্য বডি কাটা হচ্ছে। এই দুটো কাটা একসঙ্গে হতে পারে না, আইদার এদিকে কাটা হোক না হলে ওদিকে কাটা হোক। কোন উৎসবের কথা বলছে? আমরা নিজের জীবন বাজি রেখে আমাদের মাইনে বাড়ানোর দাবি করেছি, আমরা নিজেদের জীবন বাজি রেখে আমাদের পদোন্নতির দাবি করছি, আমরা নিজেদের জীবন বাজি রেখে আমাদের স্ট্যাটাস হাই আপ করার জন্য করছি না তো। আমরা নিজেদের জীবন বাজি রাখছি মেডিকেল কলেজগুলোতে, হসপিটালগুলোতে, যেগুলো সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ জীবনে কখনো না কখনো, যদি কখনো না যান অন্তত জন্মাবার সময় হসপিটালে যান, আর মৃত্যুর আগে একবার হসপিটালে যান। আরো একবার যায় কেউ, কিছু জন জেলে যাওয়ার পর হসপিটালে চেক আপ করানোর জন্য যান। এটা মিডিল ম্যান। যারা এই দুটো জায়গায় যান, জন্মের জন্য আর মৃত্যুর সময়ে, সমাজের সেই সব মানুষদেরকে আমি রিকোয়েস্ট করছি, আপনারা একটু ভাবুন। হসপিটাল বাঁচানোর লড়াই, হসপিটালকে মন্দির বানানোর লড়াই, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থাকে নতুন করে সাজানোর লড়াই,
হসপিটালগুলোতে রেপ কালচার, সমাজে সমাজে রেপ কালচার, এই কালচারগুলোকে উৎখাত করে দিয়ে একটা মানবতা বাঁচানোর কালচার, স্বাস্থ্য বাঁচানোর কালচার, সমাজ বাঁচানোর কালচারে আমরা বিশ্বাস করি। সেই কালচারটা ফিরিয়ে আনার চেষ্টা করছি। আমাদের যতটুকু সম্ভব, আমাদের যতটুকু শক্তি, ওই কালচারটা ফিরে আসার জন্য আজকের আমরা আমরণ অনশন করছি। শুধু জল খাচ্ছে বিশ্বাস করুন, সিসিটিভি লাগানো হয়েছে, সাধারণ মানুষ লাখ লাখ আছেন, মিডিয়া বন্ধুরা আছেন, জল ছাড়া আর অন্য কিছুতে তারা স্পর্শ করছে না। কেন জানেন? এই সমাজে যারা খেতে খেতে একটা টাইমে কাঠমানি পর্যন্ত খেয়ে নিচ্ছে, তাদের বিরুদ্ধে এই লড়াই। আমরা খাচ্ছি না, আমরা এখানে নিজেদের জীবন বাজি রেখেছি। সমাজ ব্যবস্থা পরিবর্তন করার দৃঢ়তা নিয়ে বসেছি। সব যুদ্ধ হয়তো জেতা যায় না, কিন্তু আমাদের সেই দৃঢ়তা আছে। আমরা জানিয়ে দিতে চাই, সমস্ত যুদ্ধ হয়তো জেতার জন্য নাও হতে পারে, কিন্তু ওই যুদ্ধক্ষেত্রে কেউ ছিল না, কেউ আছে, এটা বোঝানোর জন্য আমাদের লড়াই। এই যুদ্ধক্ষেত্রে আমরা আছি, ভুলে যাবেন না। 50 বছর পর, 100 বছর পর, 200 বছর পর, 500 বছর পর আমরা হয়তো থাকবো না, কিন্তু আমরা এই ছাপ রেখে যাচ্ছি। এই যুদ্ধটা আমরা ফাঁকা মাঠে খেলার জন্য নয়, এই ব্যাটেল ফিল্ডে আমরা আছি। আমরা এই যুদ্ধ আমরা দাঁড়িয়ে আছি, আমাদের জীবন নিয়ে দাঁড়িয়ে আছি, এটুকু আমরা বলে দিতে চাই। এই লড়াইটা এখনো কেউ বুঝতে পারছে না। কারা বুঝতে পারছে না? বেসিক জিনিস, সিন্ডিকেটের মাথা, রেপ কালচারের মাথা, অমুক মাথা, তুমুক মাথা, আমরা এগুলোকে মানুষ মনে করি না। দুঃখের সঙ্গে জানাচ্ছি, মার্জিত ভাষায় আমি বলতে চাই, আমরা এগুলোকে জানোয়ার মনে করি। আর ওই জানোয়ারের শুধু মাথা নয়, আমরা মাথাও চাই, ধড়ও চাই, বডিও চাই, লেজ পর্যন্ত চাই। এই দৃঢ়তা নিয়ে আমরা বসেছি আমাদের জীবন বাজি রেখে। সমাজে কেন এমন হবে? কালচারটা ছোট জায়গা থেকে শুরু হয়েছে, কালচারটা বড় জায়গা থেকে শুরু হয় না। সমাজে সমাজে ছোট একজন সাধারণ মানুষ, তার সাধারণ কাজে থ্রেট দেওয়া হচ্ছে, রাস্তাঘাটে চলতে ফিরতে থ্রেট দেওয়া হচ্ছে, বাজারে বাজারে থ্রেট দেওয়া হচ্ছে, সমাজের আনাচে কানাচে থ্রেট দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের যে বেসিক, যে মৌলিক অধিকার, সেগুলোতে কেন থ্রেট আসছে? থ্রেট আজকে কোন পর্যায়ে পৌঁছে গেছে? কয়েকজন অনশনকারী, তাদের সঙ্গে কয়েকজন সাধারণ মানুষ এখানে এসে দাঁড়িয়ে আছে। একটা টয়লেট বসানোর জন্য ফাইট করতে হচ্ছে, একটা জলের ব্যবস্থার জন্য ফাইট করতে হচ্ছে। সমাজ কোন স্তরে নেমে না গেলে এমন হয়? এই যে সমাজের অবক্ষয়, এই মানসিকতার অবক্ষয়, আমাদের যুদ্ধ ওই মানসিকতার বিরুদ্ধে। বেশ কয়েকজন আমাদেরকে বারবার বলছে, তোমাদের এই দাবি, ওই দাবি, এই দাবি নিয়ে তোমরা এত কঠিন লড়াই করছো। আমরা বারবার তাদেরকে বলতে চাইছি, এই দাবিগুলোর লড়াই তো বটেই, কিন্তু মনে রাখবেন, আমরা শুধু এই দাবির নিয়ে লড়াই করছি না, আমরা এই ঘুম ধরা মানসিকতার বিরুদ্ধে লড়াই করছি, যারা এই দাবিকে অন্যায্য বলে মনে করছে। একবার সামনে আসুন, বলুন যে এই দাবিগুলো অন্যায্য,
এইগুলো বলার মতো কিন্তু আপনাদের সাহস নাই, কারণ যে দাবিগুলো আমরা করেছি এই দাবির জন্য লড়াই করতে লাগে না। এগুলো আপনার বেসিক দায়িত্ব ছিল, আপনি সেই দায়িত্ব ফেল করছেন। এই প্রত্যেকটা দাবির জন্য কোনো লড়াই করতে লাগে না। এই দাবিগুলো বেসিক দায়িত্বের মধ্যে আপনার পড়ে। যখন আপনি এই দায়িত্বগুলো ফেল করছেন, তখন আমাদের এই অনশনের মাধ্যমে জীবন বাজি রেখে আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হচ্ছে যে এই জিনিসগুলো সমাজের বেসিক রাইট, এই জিনিসগুলো দেওয়া দরকার। এই দায়িত্ব থেকে আপনি ফেল করছেন। আমরা প্রথম দিন থেকে বলেছি, কখনো কোনো ক্ষেত্রে কোনো অন্যায়ের বিরুদ্ধে লাখো লাখো মানুষ একসঙ্গে গর্জে ওঠে না। দিকে দিকে আগুনটা বাড়ে। মানুষের বুঝতে হয়, মানুষের সেই ব্যাপারটাকে বোধগম্য হতে হয়, সময় লাগে। কিন্তু ইতিহাস কথা বলেছে, আমরা এও দেখেছি, যদি সত্য এবং সঠিক পথে কেউ দৃঢ়তার সঙ্গে থাকে, সে একা থাকবে না, লাখো লাখো মানুষ ধীরে ধীরে তার পিছনে আসবে। এটাই সত্য। শুধু মানুষের কথা ছেড়ে দিলাম, বনে একটা বন জঙ্গলের মাঝে আমরা দেখেছি, কোনো গাছ যদি কাটা পড়ে যায়, কোনো গাছ যদি শুকিয়ে যায়, আশেপাশের গাছগুলো নিজেদের শিকড়গুলো বিস্তার করে, ওই মরা গাছ কিংবা ওই কাটা গাছ কিংবা ওই শুকিয়ে পড়া গাছের নিজেদের শিকড় দিয়ে বাঁচানোর চেষ্টা করে। আর ওই শিকড়গুলো ধীরে ধীরে যখন ওই শুকনো গাছ, মরা গাছ কিংবা কাটা গাছকে দেয়, তখন ওই কাটা গাছটা ধীরে ধীরে নতুন করে পাতা জন্মায় ওই না কাটা গাছগুলোতে। আজকের আমরা দেখেছি আমাদের এই সমাজে যখন আমাদের আন্দোলনকে ভেঙে ফেলা হচ্ছে, যখন আমাদের প্রতিবাদকে কেটে ফেলা হচ্ছে, তখন আপনাদের মতো সাধারণ মানুষগুলো নিজেদের শিকড় এনে, প্রতিবাদের আগুন এনে আমাদের এই গাছের সঙ্গে জুড়ে দিয়েছেন এবং আমাদের এই গাছটাকে আরো সুন্দর করে উজ্জীবিত করে নতুন বড় গাছে পরিণত করেছেন। এবং এই গাছের শিকড় এত শক্ত হয়েছে, আমরা ওই অন্যায়কারীদের গাছ, ওই অন্যায় এবং নোংরা মানসিকতাদের গাছগুলোকে সমূলে উপড়ে ফেলে তবে থামবো, এই দৃঢ়তা রেখে আমরা নিজেদের জীবন বাজি রেখেছি। আমাদের চাওয়া পাওয়া কি আছে? বারবার আমরা বলছি, যারা কোনো কথা বলছেন, যারা বিদ্রুপ করছেন, যারা গালি দিচ্ছেন, তারা নিজেদের আয়নার সামনে গিয়ে দাঁড়ান, জিজ্ঞাসা করুন আজকের নারী শিক্ষার বিরুদ্ধে, আজকের মহিলাদের বিরুদ্ধে, আজকের সমাজে এই যে রেপ কালচার হচ্ছে, এই যে নারীদের বিরুদ্ধে, সমাজের মা বোনদের বিরুদ্ধে রেপ কালচার, থ্রেট কালচার করার চেষ্টা চলছে, এটা যে সমাজের কত বড় অবক্ষয় আমরা আর কিভাবে বোঝাবো? আপনারা আর অন্য কিছু না করেন, অন্তত পক্ষে নিজেদের আয়নার সামনে যান আর নিজেদেরকে কোশ্চেন করুন। আপনার মেয়েটা, আপনার ওয়াইফটা, আপনার মাটা, তাকে আপনি আপনার ঘরে কতটা স্বাধীনতায় রেখেছেন? চ্যারিটি বিগিনস এট হোম। আমার মায়েরা যারা রান্না করে বাড়িতে, অন্য কোনো কাজ করে না, শুধু রান্না বান্না করে পরিবার সামলায়, মনে রাখবেন ওটাও তার কর্মক্ষেত্র। ওই কর্মক্ষেত্রে আমরা সিকিউরিটি চাই, ওই কর্মক্ষেত্রে আমরা সাম্যতা চাই। ভুলে যাবেন না, এই প্যাট্রিয়ার্কির যে সমাজ, সর্বস্তরে মহিলাদেরকে না উঠতে দেওয়ার সমাজ, একটাই কারণ তাদের, অন্য কিছু নয়। তারা জানে যে নারী শক্তি অনেক শক্তিশালী। মা দুর্গার 10টা হাত,
অনেক শক্তিশালী। তাই তাদের ভিন্ন মানসিকতা নিয়ে তারা সারা জীবন ধরে চক্রান্ত করে, বই পড়ে, উজ্জীবিত হয়ে চক্রান্ত করে এই জিনিসগুলো করতে থাকে। তারা জানে যদি নারী শক্তি একবার এই সমাজে বেরিয়ে আসে, একজন নারী যদি ভালো শিক্ষা নিয়ে নেয়, সমাজে তাদের পালাবার কোনো পথ থাকবে না। তাই তারা এত ভয় পায়। আমরা বারবার উদাহরণ দিয়েছি। একটা হরিণ, তার স্পিড হচ্ছে 98 to 100 কিলোমিটার পার আওয়ার, আর একটা বাঘ সিংহের স্পিড হচ্ছে 60 to 65 কিলোমিটার পার আওয়ার। তারপরেও বাঘেরা ওই সিংহরা হরিণগুলোকে ধরে ধরে খায়। কেন জানেন? কারণ ওই হরিণ যখন দৌড়ায় বারবার ভয়ে পিছনের দিকে তাকায়, বারবার ভয়ে পিছনের দিকে তাকায়। আমি ওই বাঘ হরিণের উদাহরণ দিয়ে আমি এখানে বোঝাতে চাইছি, ভয় পেলে চলবে না। আমাদের অনেক শক্তি আছে, আমাদের সংখ্যা কম থাকতে পারে, আমরা ভয় পেয়ে বারে বারে পিছনের দিকে তাকাচ্ছি বলে আজকে হয়তো আমরা কোনোভাবে দুর্বল হয়ে যাচ্ছি, মানুষের মনে হতে পারে। কিন্তু মনে রাখবেন, এই এরকম ভাবে যখন স্পিডটা আমরা দেখাবো, ওই যারা সমাজের নোংরা মানসিকতা নিয়ে যারা আমাদের আক্রমণের জায়গায় আছেন, হয়তো মনে করছেন আপনারা ইজিলি আক্রমণ করে নেবেন, আপনাদের অনেক শক্তি আছে। কিন্তু না, মনে রাখবেন আমাদের স্পিড অনেক বেশি আছে। আমরা ক্ষুদ্র হতে পারি, আমরা কম হতে পারি, কিন্তু আমরা যেদিন আমাদের স্পিডটা তৈরি করব, আপনারা পাশে তো দূরের কথা, আপনাদেরকে এই মাঠে ময়দানে কোথাও দেখা যাবে না। দুটো চক্রান্তে সমাজ চলছে। এক চক্রান্ত আমি বললাম এতক্ষণ ধরে বুঝিয়ে বুঝিয়ে, যেহেতু মানুষ শিক্ষিত হয় বাড়ি থেকে, মেয়েদের কাছ থেকে, মায়েদের কাছ থেকে, তাই চক্রান্ত করে নারী শিক্ষাকে বন্ধ করে দাও, তাই চক্রান্ত করে মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ করে দাও, চক্রান্ত করে মেয়েদেরকে উপরে ওঠা বন্ধ করে দাও। আর এই চক্রান্ত কিভাবে করা যায়? এক নাম্বার, ভয় দেখিয়ে। যদি ভয় না পায় তাহলে তাকে মার্ডার করে দাও, তাও খুন করে দাও, তাকে রেপ করে দাও। এরকম ধরনের ভয় দেখিয়ে দাও যারা এরা সমাজে উঠতে না পারে উপরে। আমাদের সমাজে যেহেতু এই শিক্ষাটা বাড়ি থেকে তৈরি হয়, মায়েদের থেকে হাত থেকে তৈরি হয়, তাই আজ এদের এই বিদ্রুপ, তাই এদের এই চক্রান্ত। কারণ না, মায়েরা যদি শিক্ষিত হয়ে যায়, সেই সমাজে ভদ্র, সভ্য, শিক্ষিত বাচ্চা তৈরি হবে। ভবিষ্যতে সে এরকম অভদ্র, অশিক্ষিত, নোংরা সমাজের যারা নেতা নেত্রী আছে তাদের বিরুদ্ধে কথা বলবে। তাই এটা চক্রান্ত। এদেরকে নিয়ে আজকের আপনি দেখবেন পাহাড়ে থাকা যত লোক আছে, যত পলিটিক্যাল পার্টি আছে, আমি সেগ্রিগেশন করব না, তাদের প্রথম প্রেফারেন্স অশিক্ষিত, তাদের প্রথম প্রেফারেন্স খুনি, তাদের প্রথম প্রেফারেন্স রেপিস্ট। সেগুলোকে তারা নেতা বানাচ্ছে। সমাজে আর কত অবক্ষয় আমরা দেখব। অবক্ষয় হতে 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 সেমিনার রুমে পৌঁছে গেছে, যেখানে পড়াশোনা হয়। মাঠে ঘাটে, রাস্তায়, বাজারে যুগ যুগ ধরে হয়ে আসছে। আজকে সেমিনার রুমে পৌঁছে গেছে। ভালো করে বোঝার চেষ্টা করুন। ওখানে শুধুমাত্র একটা মেয়েকে মারা হয়নি, ওখানে শুধুমাত্র একজন মেয়েকে রেপ করা, ধর্ষণ করা হয়নি, ওখানে একজন মেয়েকে মারা হয়েছে, ওখানে একজন মেধাকে মারা হয়েছে, ওখানে একজন শিক্ষাকে মারা হয়েছে, ওখানে একজন সেমিনার রুমকে মারা হয়েছে, ওখানে একজন শিক্ষা ব্যবস্থাকে মারা হয়েছে, ওখানে একটা স্বাস্থ্য ব্যবস্থাকে মারা হয়েছে, ওখানে একটা সুন্দর সমাজ ব্যবস্থাকে মারা হয়েছে। এটুকু কেউ বুঝছে না। আর কতদিন বুঝতে সময় লাগবে? আজকে সেমিনার রুম যেখানে পড়াশোনা করা হয়,
কালকের ইউনিভার্সিটি, পরশুদের স্কুল, তারপরের দিন পাঠশালা, তারপরে শিক্ষার কোনো জায়গা বাকি থাকবে না। তারপরে এই দুষ্কৃতিগুলো চলে যাবে বাড়ি বাড়ি, যে মায়েরা বাবা বলা শেখাচ্ছে, মা বলা শেখাচ্ছে, কথা বলা শেখাচ্ছে, সেই মাগুলোকে ধরে ধরে মা সবারই হাতে অবক্ষয় কেন? আমাদের এখনো বিবেক উদ্ধৃত হবে না? এখনো আমরা জাগবো না? সিম্বলিক করে দিয়ে ডাক্তারদের প্রচেষ্টা, ডাক্তারদের অনশন, এই সিম্বলিক করে দিয়ে সমাজ থেকে আলাদা করার যে প্রচেষ্টা, বারবার বলছি যে ডাক্তার সে প্রথমে একজন মানুষ, যে ডাক্তার সে কোনো মায়ের সন্তান, যে ডাক্তার সে কোনো বোনের ভাই। এই লড়াইটা ডাক্তারদের লড়াই নয়। আমার বোন মারা গিয়েছিল, আমার বোনকে মারা হয়েছে, আমার বোনকে রেপ করা হয়েছে, মনে রাখবেন সবাই যুদ্ধে নেমেছে। ওই বোনের যারা নিজেকে ভাই বলে মনে করে সেই ভাইয়েরা যুদ্ধে নেমেছে, ওই বোনের যারা নিজেদেরকে বাবা, যারা বাবার জায়গা থেকে নিজেদেরকে বাবা মনে করে তারা যুদ্ধে নেমেছে। আজকের আপনারা যারা মা মনে করেন তারা মায়েরা যুদ্ধে নেমেছে। যারা ওই বোনকে মানুষ মনে করে সেই মানুষগুলো যুদ্ধে নেমেছে। এই যুদ্ধটা ছোট নয়, এই যুদ্ধটা কোনোভাবে শুধুমাত্র ডাক্তারদের যুদ্ধ বলে আলাদা করে ছোট করে দেখার কোনো জায়গা নাই। এটা আমরা বারবার বলছি। আর আমাদের দাবির মধ্যে স্বাস্থ্য ব্যবস্থার দিকে ফোকাস কেন, আমি সেটাও এক্সপ্লেন করলাম। এই স্বাস্থ্য ব্যবস্থা এমন একটা জায়গা, আমাদের প্রত্যেকটা মানুষের দরকার পড়ে আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থাটা যদি স্বাস্থ্য মন্দিরের জায়গায় যদি না হয়, তাহলে ভবিষ্যতে কি হবে? আর স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, নারী শিক্ষা, এই কয়েকটা জিনিসের বিরুদ্ধে যাদের যুদ্ধ, আমাদের যুদ্ধ তাদের বিরুদ্ধে। ইউনিভার্সিটি অফ সাউথ আফ্রিকার সামনে একটা ফলক করে লেখা আছে, যদি সমাজ ব্যবস্থাকে, যদি একটা দেশকে, যদি একটা সমাজকে আপনি নষ্ট করতে চান, ভেঙে ফেলতে চান, তাহলে বেশি কিছু করতে লাগবে না, একটা কাজ করলেই হবে। ও কাজটা কি জানেন? শুধুমাত্র ওই সমাজের যারা স্টুডেন্ট আছে, ছাত্র আছে, তাদেরকে এক্সামে চিটিং করতে ছেড়ে দিন। ওরা এক্সামে শুধু চিটিং করবে। আমি তো আমাদের মেডিকেল কলেজের যে ঘটনাগুলো ঘটেছে, আমাদের শিক্ষা ব্যবস্থায় যেগুলো ঘটছে, টাকা নিয়ে পাস করানো, ধমক দিয়ে পাস করানো, ধমক দিয়ে পাস করা, এগুলো ছেড়ে দিলাম। আমি নর্মাল একটা শিক্ষা ব্যবস্থার কথা বলছি। যারা শুধুমাত্র চিটিং করতে যদি ছেড়ে দেন, ওই চিটিং করার যে ছেলেটা বড় হবে, শিক্ষা নিয়ে বড় হবে, ওই বড় ছেলেটা হওয়ার পর, শিক্ষিত হওয়ার পর কি হবে না, ও যে ওই চিটিং করার পর যে ডাক্তারটা হবে, ও মানুষ মারবে। চিটিং করার পর ও যে ইঞ্জিনিয়ার হবে, ও বিল্ডিং ভাঙবে, ব্রিজ ভাঙবে। চিটিং করার পর ও যে শিক্ষক তৈরি হবে, ও সমাজে চিটার স্টুডেন্ট তৈরি করবে। ওই চিটিং করার পর ও যে সাধারণ মানুষ তৈরি হবে, ও চিটিং করবে। আর চিটিং করার পর ও যখন বড় হবে, নেতা তৈরি হয়ে যাবে। ইউনিভার্সিটি অফ সাউথ আফ্রিকার ওই মাইল ফলকটা আমরা আমাদের বুকে গেঁথে নিয়েছি। আমরা আমাদের কলেজের মিটিং এ, আমাদের নিজেদের জিডি মিটিং এ আমরা নিজেরা পরিষ্কার করে দিয়েছি। খেয়াল করে দেখতে পারেন, আমাদেরই সহযোদ্ধা অনুষ্ঠুপটা শুধুমাত্র এমডি নয়, ডিএম করছে। ডিএম যারা মানে বোঝে না, তারা জীবনেও বুঝবে না ডিএমটা কি জিনিস। ডিএম করা একজন স্টুডেন্ট, ডিএম পড়াশোনা করছে। বারবার আমরা বলছি, আমরা নিজেরা নিজেদের কলেজে গিয়ে বলেছি, নিজেদের কলেজের কাউন্সিলিং এর মিটিং এ বলেছি,
স্যারেদেরকে রিকোয়েস্ট করেছি, আমাদের শিক্ষকদের, যে যদি আমরা যারা প্রতিবাদ করছি, যারা অনশন করছি, এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছি, পরীক্ষার সময় যদি আমরা ঠিকঠাক লিখতে না পারি আমাদেরকে ফেল করিয়ে দেবেন, এটাও আমাদের দাবি। আমরা বলেছি আমরা পড়াশোনা করে নিজেদের চিটিং না করে, ঘুষ না দিয়ে নিজেদের জায়গা তৈরি করতে চাই। আমরা এক্সাম্পল তৈরি করতে চাই সমাজের কাছে। ইউনিভার্সিটি অফ সাউথ আফ্রিকার মাইল ফলকের মতো এই সমাজ ব্যবস্থা আবার নতুন করে গড়তে হবে। হতে পারে আমাদের এই ক্ষুদ্র যুদ্ধ দেখে মনে হচ্ছে মাত্র 7 জন বন্ধুর যুদ্ধ, না, এই 7 জন বন্ধুর মনে যে স্পৃহা আছে, আমাদের সমস্ত মেডিকেল কলেজের WBJDF এর মনে যে স্পৃহা আছে, সমাজে আমাদের সঙ্গে আপনাদের মতো যারা দাঁড়িয়ে থাকা, বাড়ি থেকে আমাদের সঙ্গে থাকার মেসেজ দেওয়া, বাড়ি থেকে আমাদের সঙ্গে থাকার জন্য আর্থিক সাহায্য দেওয়া, মানসিক সাহায্য দেওয়া, প্রত্যেকের মনে যে স্পৃহা আছে, এই স্পৃহাগুলোকে, এই আগুনগুলোকে আমরা একত্রিত করে একসঙ্গে জুড়ে একটা সমাজ ব্যবস্থার যে স্বপ্ন, সুন্দর স্বাস্থ্য ব্যবস্থার যে স্বপ্ন আমরা দেখছি, এই স্বপ্নটা আমাদের মন থেকে আমরা মরে যেতে দেব না। জীবনের শেষ বিন্দু পর্যন্ত ওই যুদ্ধটা আমরা চালিয়ে যাব, এই অঙ্গীকার করে আমরা আমাদের জীবন বাজি রেখেছি, এই কথাও আমরা বলে দিতে চাই। কি দরকার ছিল বেশ কয়েকদিন এই কথা বলতে বলতে আমাদের মুখের থুতু শুকিয়ে যাচ্ছে। আমরা দেখে এসছি 85 years old, 90 years old দাদু, আমাদের সম্মানীয় দিদিমারা নিজেদের জীবন বাজি রেখে রাস্তায় হাঁটতে নেমেছেন, নাতির হাত ধরে হাঁটতে নেমেছেন, মিছিলে মিছিলে হাঁটতে নেমেছেন, হুইল চেয়ারে করে হাঁটতে নেমেছেন। এবং যারা, আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি, মানুষ এত অন্ধ কি করে হতে পারে, এত বোবা কালা কি করে হতে পারে, কেন শুনতে পাচ্ছে না? আরে যারা সমাজে স্পেশালি অ্যাবেল যারা আছেন, যারা হাঁটতে ঠিক মতো পারেন না, যারা চলতে ঠিক মতো পারেন না, দেখতে ঠিক মতো পারেন না, হুইল চেয়ারে করে একে অন্যের হাত ধরে আমাদের এই সত্যের লড়াইয়ে রাস্তায় নেমেছেন। কেন জানেন? তাদের পা হয়তো প্রবলেম ছিল, চোখে হয়তো প্রবলেম ছিল, হাতে হয়তো প্রবলেম ছিল। আমরা বিশ্বাস করি তাদের শীত দেওয়াতে কোনো প্রবলেম নেই, বাকিরা যারা এখনো আসছেন না তাদের শীত দেওয়াতেই প্রবলেম। আমরা কতবার বলবো? প্রতীকী ভাষায় বলেছি, প্রতিবাদের ভাষায় বলেছি, আন্দোলনের ভাষায় বলছি, শেষ পর্যন্ত এসে আমাদের আর রাস্তা নেই। আমরা নিজেদের জীবন বাজি রেখে বলছি, একটু সোজা হয়ে দাঁড়ান, অন্যায়টাকে অন্তত অন্যায় বলে বলুন, এটুকুই যথেষ্ট। জীবনে সঠিক পদক্ষেপের জন্য অন্যায়টাকে অন্যায় বলে অ্যাকসেপ্ট করাই হচ্ছে প্রথম পদক্ষেপ। আপনাদের জীবনে, আপনাদের চোখে কোন ছানি পড়ে গেছে যে আপনারা দেখতে পাচ্ছেন না? আপনাদের জীবনে কোন প্রলেপ পড়ে গেছে আপনারা বুঝতে পাচ্ছেন না? সমাজে সমাজে, বাড়িতে বাড়িতে এই আলোচনাগুলো কেন উঠে আসছে না? সামাজিকতার যে এই অবক্ষয়, এই ঘুণ ধরা সমাজ নিয়ে আপনি সিটি অফ জয়টাকে সিটি অফ জয় রাখতে পারছেন না। সিটি অফ ভয়ে পরিণত হয়ে গিয়েছে। জয়নগর আর জয়নগর নেই, জয়নগর আজ ভয়নগর হয়ে গেছে। আর কি চান আপনি? সমস্ত শহরকে আপনি, সমস্ত গ্রামকে আপনি ভয়ের শহর, ভয়ের গ্রাম তৈরি করতে চাইছেন। এখনো আপনারা আপনাদের টুইটার হ্যান্ডেলে,
আপনাদের ফেসবুক হ্যান্ডেলে, আপনাদের সর্বোপরি এই অসুবিধা হচ্ছে কারণ কোনো প্রবলেম হচ্ছে কিছু সমস্ত সমাজের প্রত্যেকটা জায়গা থেকে তারা যে এখনো নিজেদের নোংরা মানসিকতার পরিচয় বারবার দিচ্ছেন, আমরা এখান থেকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনারা কিছু কিছু জন যে অশিক্ষিত, আপনারা কিছু কিছু জন যে মূর্খ, আপনারা যে কিছু কিছু জন বিবেকহীন, আপনারা যে কিছু কিছু জন দয়াহীন, আপনারা যে কিছু কিছু জন জ্ঞানহীন, এটা প্রমাণ করার জন্য ফেসবুকে লেখালেখি করতে হবে না, আমরা অলরেডি বুঝে গেছি। আর কতবার প্রমাণ করবেন? একটু নিজের বাড়ি যান, নিজের ফ্যামিলির সঙ্গে 10 মিনিট বসুন। আমরা যে গণতান্ত্রিক পদ্ধতিতে 10 ঘন্টা ধরে জিবি করি, আপনারা বাড়িতে যান, নিজেদের ফ্যামিলির সঙ্গে বসুন, গণতান্ত্রিক ওয়েতে 10 মিনিট জিবি করুন। সেখান থেকে দেখুন আপনার মায়ের কি মতামত, আপনার বোনের কি মতামত, আপনার ওয়াইফের কি মতামত। দেখবেন, আমি বিশ্বাস করি আপনার মতামতের সঙ্গে তাদের মতামত মিলবে না। যুগ যুগ ধরে যে ঘটনাগুলো ঘটে আসছে, আমরা কি আবার মধ্যযুগে ফিরে আসছি? ফরমান জারি করা হচ্ছে মেয়েরা রাতের বেলা বেরোতে পারবে না। এরকম একটা ফরমান জারি করার জন্য আমি তো নিজে লজ্জিত হচ্ছি এটা বলার জন্য। তাদের কি লজ্জা করে না? এই সমাজে, এই ঘর, এই শিক্ষা, এই স্বাস্থ্য, এই রাস্তা, এই রাজপথ যতটা তোমার আছে, যতটা আমার আছে, যতটা আমার মায়ের আছে, যতটা আমার বোনের আছে, সবাই এখানে সমান স্টেক হোল্ডার, 50-50 স্টেক হোল্ডার। এটা কিন্তু ভুলে গেলে চলবে না। কতটা অবক্ষয় হচ্ছে সমাজ, আমরা বারবার এই কথাগুলো বলে আসছি। এবার শেষে আসি আমাদের এই দাবিগুলো, 10 দফা দাবি। আপাত দৃষ্টিতে অনেকজন মনে করছেন এগুলো তো ডাক্তারদের দাবি। আমরা তাদের এই আপাত দৃষ্টিটাকে একটু ক্লিয়ার করতে চাই। বেসিক জায়গাগুলো বলুন। আমরা যে বলেছিলাম ফেক কালচার, আমরা যে বলেছিলাম স্টুডেন্টরা কলেজে কলেজে ভয় দেখিয়ে, পয়সা দিয়ে নাম্বার পেয়ে যাচ্ছে, সেটা কি আমরা প্রুফ করতে পারিনি? মিডিয়াতে দেখলে আমরা বুঝতে পারবেন। আপনারা গতকাল আমাদের শুধু আরজিকর মেডিকেল কলেজে, একটা মেডিকেল কলেজে 59 জনের জন্য নাম্বার আমরা বার করতে পেরেছি এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দিয়েছি। এবং তারা প্রত্যেকেই ডাক্তারি পড়ুয়া এবং ডাক্তার। তাহলে যারা বলছেন যে ডাক্তাররাই জড়িত, ডাক্তাররাই ঘটনা ঘটছেন, তাদেরকে আমি বারবার বলছি, ডাক্তার হলে কিন্তু ছাড় পাবে না। অন্যায়কারী প্রথমে অন্যায়কারী হয়, তারপরে অন্য কিছু হয়, তারপরে ডাক্তার, তারপরে মাস্টার, তারপরে প্রথম সে অন্যায়কারী। আমাদের যুদ্ধ শুরু হয়েছিল, রাক্ষস বলতে পারি আমি একজন, রাক্ষস বলতে পারি আমি এখন মিস্টার সন্দীপ ঘোষ। আমি ডাক্তারও বলছি না এখন, মিস্টার সন্দীপ ঘোষের বিরুদ্ধে আমাদের। তিনি একজন ডাক্তার ছিলেন, তিনি একজন অর্থোপেডিক সার্জন ছিলেন। তাহলে ডাক্তার বলে আলাদা করার কিছু জায়গা নাই। আমাদের যুদ্ধ, সে ডাক্তার হতে পারে, সে ইঞ্জিনিয়ার হতে পারে, সে লয়ার হতে পারে, সে যেই হতে পারে। আমাদের যুদ্ধ যে অন্যায়কারী তার বিরুদ্ধে আমাদের যুদ্ধ। আর এই যুদ্ধে নেতা নেত্রীরা বাদ পড়ে যাবেন, এটা আপনারা ভেবে থাকবেন না। অন্যায়কারী যদি নেতা নেত্রী হন, তিনিও কিন্তু বাদ পড়বেন না, কারণ আমাদের লিস্টে সবাই আছেন, সমস্ত অন্যায়কারীরা। তাহলে আজকের দিনে কোনো অন্যায় ঘটে যাওয়ার পর
সেই অন্যায় ধামাচাপা দেওয়ার জন্য এত প্রচেষ্টা কেন, এটা আমাদের কোশ্চেন। প্রথম দিন থেকে আমরা বলেছিলাম যে আমাদের আন্দোলনের সফলতার জায়গাটা, আমি একটা কোট আবার রিপিট করছি, যে সফলতা যদি একটা সুন্দর ফুল হয়, বিনম্রতা হচ্ছে তার সুগন্ধ। আমরা সফলতা পাওয়ার জন্য সেই বিনম্রতার পথটাকে বেছে নিয়েছি। কিন্তু এটা মনে করবেন না যে আমরা দুর্বল হয়ে পড়েছি। এই বিনম্রতাটাকে নমনীয়তা ভাববেন না, এটা আমাদের অনেক কঠিন অস্ত্র। আমরা নিজেদের জীবন বাজি রেখেছি, আমরা কিন্তু কোনোভাবে দুর্বল হইনি। আমরা বারবার হুঁশিয়ারি দিয়ে বলছি, আমরা আপনাদের ওই যে বন্ধ চোখ, বন্ধ কান, সবচেয়ে বড় কথা বদ্ধ হৃদয়, ওই হৃদয়ে আমরা আঘাত করতে চাইছি। ওই পাষাণ হৃদয়টাকে একটু দুর্বল করুন, আপনার আর কিছু বেশি লাগবে না। ওই পাষাণ হৃদয় বলতে গিয়ে আমরা বলছি যে 9 তারিখের ঘটনায় আমাদের বনের উপরে ওই যে পাশবিক, ওই যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, ওই ঘটনা যেমন আমরা ভুলছি না, তেমন আমাদের এই হৃদয়টাকে আমরা পাথর বানিয়ে নিয়েছি। কোনো ভয়, কোনো ভাই গো, বোন গো, বাবা গোতেও আমরা গলছি না। আমাদের এই যুদ্ধ চলছে, এই যুদ্ধ চলবে। বন্ধুগণ, আমরা বিভিন্ন আমাদের সবার যারা যেখানে যে রকমের বক্তব্য রাখে, সমস্ত বক্তব্যতে আমরা বারবার যেটা বলে এসেছি, আমরা এবং আপনারা সামনে যারা আছেন, সাপোর্টে যারা আছেন, কিংবা বিপক্ষে যারা আছেন, যাদের মধ্যে শিক্ষা আছে, যাদের মধ্যে জ্ঞান আছে, যদি তাও একটু কমই থাকে, যাদের মধ্যে মানবতা এখনো বেঁচে আছে, তারা এই ব্যাপারটা বুঝতে চেষ্টা করুন। শুধু এইটুকু বুঝলেই হবে যে আমাদের এই যুদ্ধটা হতে পারে এটা একটা প্রতীকী যুদ্ধ, কিন্তু প্রত্যেকটা সমাজে আমার তো মনে হয় আমাদের যে 10 দফা দাবি, শিক্ষক সমাজে, থিয়েটার সমাজে, অন্যান্য প্রত্যেকটা সমাজে এই 10 দফা হবে না, 50 দফা দাবি হয়তো তাদের পড়ে আছে, কেউ সেদিকে কর্ণপাত করছে না। আমরা বারবার বলে এসেছি, যেদিন আমরা এই আঘাত দিতে দিতে, এই বলতে বলতে, আমাদের ভাষার মাধ্যমে বলতে বলতে ওই ওদের পাষাণ হৃদয়টাকে গলাতে পারবো, ওদের ওই চোখে ছানি পাওয়াটাকে সরাতে পারবো, আমার মনে হয় তাহলে সমাজে কিছু একটা উন্নতি, কিছু একটা পরিবর্তন হবে। এখানে 10 দফা দাবি মানলে সেখানেও 10 দফা হয়তো দাবি মানা হবে। তাই আমাদের যুদ্ধে সবাইকে সঙ্গে পেয়ে আমরা আপ্লুত এবং আমরা অনেক বেশি শক্তিশালী হতে চলেছি। অন্য কোনো কিছুর জন্য যুদ্ধ নয়, ব্যক্তি স্বার্থ, ক্ষুদ্র স্বার্থ এখানে নয়। আজকে এই যে আমরা সাহসিকতার বীজ বপন করতে চাই, অন্যায়ের বিরুদ্ধে ধৈর্যতার বীজ বপন করতে চাই, মানবতার বীজ বপন করতে চাই, যাতে ভবিষ্যতে 10 বছর পর, 20 বছর পর, 50 বছর পর অন্য কাউকে তো দূরের কথা, আয়নার সামনে নিজেকে যেন বলতে পারি যে হ্যাঁ, কিছু সমাজ, কিছু ভালো করার জন্য আমরা কাজ করেছিলাম। আমরা অন্য কোনো স্বার্থে এখানে এসে ঘন্টার পর ঘন্টা আমরা দাঁড়িয়ে নেই এই গরমে, বিনা ফ্যানে এই রাস্তায় আমরা দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা এমনি নেই। আমরা ওই জায়গাটা সবাই মিলে এসেছি ওই বীজটাকে বপন করতে, ওই বীজটা সমাজ পরিবর্তন করার বীজ হয়ে দাঁড়াবে। কেএমসি, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, আমরা বারবার কল করে তাদেরকে বলছি জলের জন্য, যাতে বায়ো টয়লেটে জলটা আসে, কিন্তু কোনো কলের আমরা রেসপন্স পাচ্ছি না। বোঝা যাচ্ছে কিভাবে আমাদের থামানোর চেষ্টা করা হচ্ছে। আরে আমাদেরকে থামিয়ে দিন, আমাদেরকে উঠিয়ে দিন, আমাদেরকে মেরে এখান থেকে বার করে দিন।
কিন্তু যেটা আপনি পারবেন না, আমি হুঁশিয়ারি দিয়ে বলছি, আমাদের এই ভাবনাটাকে উপড়ে ফেলতে পারবেন না, আমাদের এই যুদ্ধটাকে উপড়ে ফেলতে পারবেন না, আমাদের এই সাহসিকতাকে উপড়ে ফেলতে পারবেন না। মেরে ফেলা অনেক সহজ, উঠিয়ে দেওয়া অনেক সহজ, কোনো ভাবনাকে মারতে পারবেন না। আমি তো উদাহরণ দিলাম 1820 সালে জন্মগ্রহণ করা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ওই ভাবনা আজকের 200 বছর পর যেমন আমাদের মন থেকে কেউ উঠাতে পারেনি, নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাবনা, মাতঙ্গিনী হাজরার ভাবনা, তিতিলতা ওয়াদ্দেদারের ভাবনা, ভগৎ সিং এর ভাবনা, আশফাকুল্লাহ খানের ভাবনা যেমন আমাদের মন থেকে কেউ উঠিয়ে দিতে পারেনি, আজকেও আমাদের গুটি কয়েক এই মানুষজনকে, এই সত্যির সৈনিকদেরকে আপনি মেরে দিতে পারেন, অবরোধ করতে পারেন, অবহেলা করতে পারেন, কিন্তু মনে রাখবেন এই ভাবনাকে কেউ কোনোদিন মারতে পারে না, কেউ কোনোদিন মারতে পারবে না। এই শক্তিটা যুগে যুগে জয়ী হয়েছে, এই শক্তিটা আবার জয়ী হবে, এটা আমি বারবার ঘোষণা করি। বন্ধুগণ, আমরা একটা বিশেষ ঘোষণা করতে চাই। আমাদেরকে বিভিন্ন জন বিভিন্ন কলেও জানতে চাইছেন যে আমাদের নেক্সট এখানে কিছু প্ল্যান, আমরা আমাদের এই মঞ্চের পাশে ব্যবস্থা করব এবং সেটা অফিসিয়ালি আমরা একটা ফর্মে জানাবো। এই মোস্তাবি বলবোটা অনুষ্ঠান, ঠিক আছে? আমাদের কিছু প্ল্যান আছে সুচিন্তিত, আমরা একটু অফিসিয়ালি ঘোষণা করে দেবো। আমি প্রেস রিলিজ করে আমরা অফিসিয়ালি ওটা ঘোষণা করব। তবে এটুকু বলতে পারি, আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না, এটা ধন্যবাদ দেওয়ার জায়গাই নয়। আপনারা যে ত্যাগ দেখাচ্ছেন, আপনারা যে সাহসিকতা দেখাচ্ছেন, আমি তো বলবো খুন ধরা সমাজ ভাঙার জন্য আপনাদের এই উপস্থিতিটাই যথেষ্ট, আর কিছু লাগবে না, এটাই অনেক বড় হয়ে গেল। আপনারা যে বুঝিয়ে দিচ্ছেন, আপনারা যে বুঝিয়ে দিচ্ছেন যে আপনারা, আমরা একা নই, আর আপনারা এখনো ঘুমিয়ে পড়েননি। ঘুমন্ত মানুষকে যেমন ঘুমন্ত মানুষ ওঠাতে পারে না, কিন্তু জাগ্রত মানুষ লাখো লাখো ঘুমন্ত মানুষকে ওঠাতে পারে। এটাই আপনার বারবার প্রমাণ করছেন আমাদের সঙ্গে। আমি বিশ্বাস করি আপনাদের এই জাগ্রত মানসিকতা, আপনাদের এই বিনম্র মানসিকতা, আপনারা যে এসেছেন, অনেকে নিজেরা, আমাদের ভাই বোনেরা খাচ্ছে না বলে নিজেরাও খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন। আমরা তো শুনছি, আমার মায়েরা, আপনি আমার এরকম দিদিরা এসে আমাদেরকে বলছেন, কাকিমারা এসে বলছেন যে বাবা তোমরা খাচ্ছ না দেখে আমরাও খাচ্ছি না। আমরা রিকোয়েস্ট করব আপনারা একটু খাওয়া দাওয়া করুন, কারণ আপনারা এই রকম জায়গাতে এসেও এই যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, এটাই অনেক যথেষ্ট, এটাই যথেষ্ট। আপনারা সুস্থ থাকুন, আর ওই অবস্থা খুন ধরা সমাজ মরে যাক, আপনারা জাগ্রত থাকুন, আপনারা সুস্থ থাকুন, এটা আমরা বারবার বলেছি। যদি কেউ তার নিজেকে পরিষ্কার না করতে পারে, তার জন্য সেটা লজ্জা। যদি কেউ তার ঘর পরিষ্কার করতে না পারে, তার জন্য সেটা লজ্জা। আমাদের মনে হয় যে নিজেকে পরিষ্কার করতে পারে না, যে ঘর পরিষ্কার করতে পারে না, তার ঘর থাকার অধিকারই নাই। আজকের যারা পলিটিক্যাল বাবুরা, পলিটিক্যাল নেতা নেত্রীরা যারা নিজেদের ঘর সাফাই করতে পারছেন না, তাদের ঘর থাকার অধিকার নেই, এটা আপনারা মনে করে রাখুন, এটা আপনারা মনে গেঁথে নিন।
কোনো কিছুর অধিকার পেতে গেলে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, যেটা আপনারা এখনো করতে পারছেন না। বারবার বলে দিচ্ছেন, কেউ দুজন নিজেদের মতামত রেখে। আজকের মালদা থেকে কোনো বিধায়ক, মুর্শিদাবাদ থেকে বিধায়ক হুমকি দিয়ে দিলেন, আর ওই বিধায়কদের যিনি সরকার, ওই বিধায়কদের যিনি নেতা নেত্রী, তারা বলে দিলেন ওটা একটা বিচ্ছিন্ন ঘটনা, তার নিজের মতামত। সেই উদ্দেশ্যে আমি বলছি, তিনি বলছেন যে 50,000 লোক নিয়ে যাব জেল খেটে আসে যাওয়ার পর, জেল খেটে আসার পর 50,000 লোক নিয়ে হসপিটালে চলে যাব। আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে বলছি 50,000 লাগবে না, আপনি 5,000 লোক নিয়ে আপনার নেত্রীর সামনে ধর্নায় বসে যান আর বলুন যে ম্যাডাম, আমি একটা হসপিটাল ভাঙতে যাওয়ার কথা যে ভেবেছিলাম, ওই ভাবনাটাকে আমি চেঞ্জ করলাম। আমি এখানে অবস্থান বিক্ষোভ করছি, আমি অনশন করছি, প্লিজ একটা হসপিটাল নয়, মুর্শিদাবাদের বুকে 10টা হসপিটাল করে দিন। আপনার যে ওই বিক্ষুব্ধ মানসিকতা, আপনার যে প্রতিবাদী মানসিকতা, সেটা আমাদের বিরুদ্ধে না ইউজ করে আপনি সমাজ সংস্কারের জন্য ইউজ করুন, তাহলে অনেক ভালো হবে। আমরা বারবার বলেছি, যদি 50,000 লোক আপনার সঙ্গে থাকে, তাহলে ওরা কিন্তু আপনার কাছ থেকে ভালো স্বাস্থ্য ব্যবস্থা পাওয়ার জন্য ছিল। ওই 50,000 লোক হসপিটাল ভাঙার জন্য ছিল না। আপনি ক্ষমতাটা পাওয়ার পর ওই 50,000 লোককে ভুল বুঝিয়ে হসপিটাল ভাঙানোর দিকে চেষ্টা করছেন। আমরা বলছি ওই 50,000 লোককে নিয়ে হসপিটাল গড়ার জন্য আসুন। পার্থক্য এটা, আপনি ভাঙতে চাইছেন, আমরা করতে চাইছি। আপনি নষ্ট করতে চাইছেন, আমরা সুন্দর করতে চাইছি। সমাজের এই সমাজ ব্যবস্থা, এই যে অবক্ষয়, আমরা যদি এই প্রতিবাদ না তুলতাম, আমরা মেনে নেওয়া প্র্যাকটিস করে নিয়েছিলাম। সমাজের এই অবক্ষয় নিজেদের চোখে দেখতাম আর ভাবতাম, রাস্তা কাটিয়ে সরে যেতাম যে আমার সঙ্গে হচ্ছে না, এটা অন্য কারোর সঙ্গে হচ্ছে। কিন্তু বিশ্বাস করুন, একটা সমাজ বাঁচতে গেলে প্রত্যেকটা মানুষ, সমাজের রিক্সাওয়ালা থেকে শুরু করে সমাজের চিফ মিনিস্টার পর্যন্ত সমান ক্ষমতা রাখে। এই ক্ষমতার কোনো আলাদা জায়গা নেই। আপনাদেরকে আমরা শাসন ব্যবস্থা, সেখানে শাসন করতে পাঠিয়েছিলাম, আমাদেরকে আমরা শাসানি করতে পাঠাইনি। শাসন করতে পাঠিয়েছি মানে শাসানি নয়। আপনাদেরকে শাসন ব্যবস্থা করতে পাঠিয়েছি মানে শোষণ করতে পাঠাইনি। আপনাদেরকে পাওয়ার দিয়েছি মানে ওই পাওয়ার ইউজ করে ভাঙার জন্য পাঠাইনি, গড়ার জন্য পাঠিয়েছি। এই বেসিক দায়িত্বটা বুঝুন, আর সেই বেসিক দায়িত্বটাকে আপনারা পালন করুন। আমরা বারবার এ কথা বলে আসছি। আমরা হতে পারে ডাক্তারদের আজকে প্রতীকী অনশন, আমরণ অনশনে এই দাবিগুলো প্রতীকী, কিন্তু মনে রাখবেন, আমি আবার বলছি রিপিটেডলি, আপনি যদি রাস্তায়, অলি গলিতে, পাড়ায়, বাজারে যান, দেখবেন তাদেরকে যদি আপনি ডেমোক্রেটিক প্রসেস দেন, আমাদের এই ডব্লিউবিএড জিবির মতো যদি একটা ডেমোক্রেটিক প্রসেস দেন, তারাও দেখবেন 10 দফা নয় 50 দফা দাবি বার করবে। অনেক মানুষের অনেক দাবি আছে, বুক ফাটা হাহাকার, বুক ফাটা চিৎকার, যারা শুনতে পাচ্ছেন না, আমি তো বলবো এই মাইকের আওয়াজটা যেন তাদের কানে পৌঁছায়। আর যতক্ষণ না তাদের কানে পৌঁছাবে আমরা বলতে থাকবো। আমরা বলতে বলতে টায়ার্ড হয়ে যাব,
আবার বলবো, আমি বলবো না, অন্য কেউ বলবে, সামনে যারা দাঁড়িয়ে আছে তারা বলবে। যখন বলারও সাহস পাবো না, যখন বলারও পরিস্থিতি থাকবে না, তখন আমরা মন থেকে তাদেরকে ঘৃণা করব, মন থেকে তাদেরকে আমরা উপদেশ দিতে থাকবো যে আপনারা শুনুন, সমাজের যে রন্ধে রন্ধে প্রতিবাদের ভাষা তৈরি হয়েছে, সমাজে রন্ধে রন্ধে যে সাপ্রেস করার মেন্টালিটি তৈরি হয়েছে, প্রত্যেকটা ছোট থেকে ছোটতম জায়গাগুলোকে অ্যাড্রেস করুন, লুপ হোলগুলোকে বুঝুন, মানুষকে বলতে সুযোগ দিন, মানুষকে ভাবতে সুযোগ দিন। ভাবনা বলা এই জায়গাগুলোর কালচারগুলো আস্তে আস্তে সরিয়ে দিয়ে আপনারা সেট কালচারকে মদত দিচ্ছেন, রেপ কালচারকে মদত দিচ্ছেন, এগুলোর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আর কিভাবে আমরা বলবো? বারবার আমরা একই কথা রিপিটেডলি প্রত্যেকটা জনসভা, প্রত্যেকটা মাস কনভেনশন, প্রত্যেকটা জায়গা থেকে আমরা বলে আসছি। আমরা তো ছোটবেলা থেকে দেখে এসছি, যখন আমরা বাড়িতে থাকতাম না, দূরে থাকতাম, রাতের বেলা ঘরে ফিরতাম, দুপুরবেলায় স্কুল থেকে ঘরে ফিরতাম, আমার মা আমার দিদি বারবার আমাদেরকে ফোন করতো যে তোরা আয়, তোরা খেয়েছিস, তোরা যদি না খাস তাহলে আমরা খেতে পাচ্ছি না। আজকের আমার সামনে আমার মায়েদের মতো, আমার বোনেদের মতো, আমার দিদিদের মতো, আমার বাবাদের মতো মানুষেরা সেই সুরটা এখনো বলছে, কারণ মানবতা বেঁচে আছে এদের কাছে। তাই এরা বলছে যে তোমরা খাচ্ছ না তাই আমরা খেতে পাচ্ছি না। আমার বাড়িতে আমার মাও এই কথা বলতো, আমার বাড়িতে আমার দিদিও এই কথা বলতো। তাহলে আজকের আমরা বই লাগিয়ে এই প্রশ্নটাও করতে চাই, আজকে আমাদেরকে যারা ছোট ছোট ছেলে মেয়ে বলছে, আজকের আমাদেরকে যারা বাচ্চা বাচ্চা বলছে, তাহলে আজকের বাচ্চারা না খেয়ে বসে আছে, এই বাচ্চার সমাজে যারা নেতা নেত্রী মা বোনেরা, তারা কি খাচ্ছেন কি খাচ্ছেন না, এই কোশ্চেনটাও আমি করতে চাই। আমার মায়েরা তো খেতেন না, অন্তত আমার সামনে দাঁড়িয়ে থাকা মায়েরা তো খাচ্ছেন না, অন্তত কষ্ট পাচ্ছেন খেতে গিয়ে। আমার এটা কোশ্চেন থেকে গেল যে তারা কি খাওয়া দাওয়া করছেন, বিরিয়ানি পোলাও ফ্রাইড রাইস চা খাচ্ছেন কি খাচ্ছেন না, সেটাও আমার জানার ইচ্ছা করে, আমার ইচ্ছা করে। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।